আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আজকের অনলাইন ক্লাসে। তো আজকে আমরা দিনাজপুর বোর্ড 2025 সালে যে কোয়েশ্চেনটা আসছিল সেটাকে সলভ করব। তো দেখো, আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথম প্রশ্নটা এখানে বলেছে যে তোমাকে একটা বাইনারি ভ্যালু দেওয়া আছে, তো এটা সমতুল্য মান। তো সমতুল্য মান বলতে এখানে বোঝাচ্ছে যে এই বাইনারির এই তিনোটাকে আমাদের একবার ডেসিমেলে চেক করতে হবে, একবার অক্টালে চেক করতে হবে, একটা হেক্সাডেসিমেলে চেক করতে হবে কোনটা মানে তিনোটা রাইট কিনা বা কোনোটা রং আছে কিনা। তো এইটা প্রশ্নটা সমাধান করার জন্য আমরা ডেফিনেটলি ক্যালকুলেটরে চলে যাব, তাহলে তোমার খুব ইজি হবে। তো আমি পুরো প্রসেসটা তোমাকে দেখাচ্ছি। প্রথমে ক্যালকুলেটরে আমরা বেজে যাব, বেজে 4-এ যাব, 4 থেকে এখানে দেখো ডেসিমেল লেখা। তো আমার মানটা দেওয়া আছে কোথায়? বাইনারিতে। তো আমি প্রথমে এটাকে বাইনারিতে কনভার্ট করব, রাইট। তো বাইনারিতে যে মানটা লেখা আছে ঠিক হুবহু ওইভাবে লিখব, 10101, রাইট। তো এটা লেখার পর আমরা একটা ইকুয়াল দিব, ঠিক আছে। তো ইকুয়াল দেওয়ার পর আমি এখানে অপশন টেস্টে যাব। প্রথমে ডেসিমাল ছিল, তাহলে আমি ডেসিমাল, দেখো এখানে লেখা আছে ডিইসি, এখানে ক্লিক করো। তাহলে দেখো এখানে আমরা 21, তার মানে এটা রাইট, ঠিক আছে। এবার পরেরটা কি? অক্টাল। তো আমি এখানে ঠিক এভাবেই রাখবো, অক্টালে যাবো, দেখো OCT, রাইট। তো এখানে ক্লিক করব, দেখো 25, তার মানে এটাও ঠিক আছে। এবার আছে হেক্সাডেসিমেল। তো আমরা হেক্সাডেসিমেল কোথায় আছে? এই যে HEX, হেক্স, এখানে আমরা ক্লিক করব, দেখো 15, তার মানে দেখো আমাদের তিনোটা মানই এটাকে সমতুল্য মান হিসেবে কাউন্ট করছে। তার মানে উত্তর হবে 1, 2, 3, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন, এটা সার্কিট দেওয়া আছে, দুইটা ন্যান্ড গেট দেওয়া আছে। তো দেখো এইটা একটা ন্যান্ড গেট, তো এইটা দিয়ে যদি এই এ আর বি আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম হবে, এ বি। তো এইটা যেহেতু ন্যান্ড গেট, তাহলে এটা হোল বার হবে। আবার এখানে আসার পরে এটা আরেকটা ন্যান্ড গেটের মধ্যে পড়ে, রাইট। এটাকে যদি পুরোটাকে আমি ন্যান্ড গেটের মধ্যে দিয়ে দিই, তাহলে কি হবে? একটা হোলবার তো ছিল, এখানে আবার আরেকটা হোলবার আসবে। তো একটা হোলবার দুইটা হবে, আর আমরা জানি দুইটা হোলবারে কেটে গিয়ে কি হয়ে যায়, আবার আগের অবস্থাতে মানে আগের স্টেটে চলে যায়। তো দেখা যাবে আমাদের তাহলে উত্তর এটাই হয়। তো এখানে উত্তর এ বি কোথায় আছে? এখানে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে, চিত্র ওয়াই এর মান 0 পেতে হলে এ আর বি এর মান হবে। আচ্ছা, এখানে দেখো এ আর বি একটা গুণের মানে এন্ড অপারেশনে রয়েছে। তো তাদের মধ্যে তোমরা জানো এন্ড অপারেশন যদি একটা 0 হয় তাহলে 0 হয়ে যাবে। তো এখানে দেখো 0 আছে, 0 হবে, এখানেও 0 আছে, 0 হবে, এখানে শুধু এখানে 1, 1 আছে। তাহলে দুই ক্ষেত্রে যদি ট্রু থাকে মানে 1, 1 থাকে, তাহলে সেটা রাইট অ্যান্সার হবে, আদারওয়াইজ হবে না, রাইট। এটাই তাহলে আমাদের রাইট অ্যান্সার, ওকে। এবার দেখো পরবর্তী প্রশ্নে এখানে একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে, মানে সরলীকরণ করতে হবে। তো এখানে ডি মর্গান অ্যাপ্লাই করা আছে দুই জায়গায়। দেখো আমি এটাকে এখান থেকে পরবর্তী লাইনে সলভ করার ট্রাই করি। তো এ প্লাস বি হোল বার, তো এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে কি হয়? এ বার ইন্টু বি বার। তাহলে আমি দেখো এখানে একটু লিখি, এ বার, ওইখানে আমি ডাইরেক্ট সলিউশনটা করছি টাইম কমানোর জন্য। এ বার ইন্টু, এটা কিন্তু ডি মর্গান ল, রাইট, বি বার, ঠিক আছে। তোমরা খেয়াল করো তাহলে বুঝে যাবা। আচ্ছা, এবার দেখো পরবর্তীতে আমরা কি করেছি, এখানে এটার সাথে গুণের সম্পর্ক ছিল, তা গুণ কোনো সমস্যা নেই। এখানে দেখো এ বার প্লাস বি বার, উপরে আবার ডি মর্গানের হোল বার। তাহলে এটাকে যদি কেটে দেই, তাহলে এর উপরে আরেকটা বার আসবে ইন্টু বি আরেকটা বার, তাহলে ডাবল বার। তার মানে ডাবল বার দেওয়ার দরকার নেই, এ বা তাহলে ডাবল বার কেটে যাবে। তাহলে এখানে এ ইন্টু কি থাকতেছে? বি থাকতেছে। আচ্ছা, তারপর আমি এখানের মতোই করে দেখাই তোমাদের, তাহলে তোমাদের আর একটু সহজ হবে, ভেঙেই দেখাচ্ছি। তাহলে এখানে আমার কি হয়, এ একটা বার ছিল আর আরেকটা বার কেটে এখানে আবার আরেকটা বার বসবে, যোগ ছিল এই কারণে এখানে গুণ হয়ে যাবে। আর এখানে কি তোমার বি একটা বার ছিল আরেকটা বার এটার মাথায় আসবে, রাইট। তো পরবর্তী লাইনে আমরা কি করব? পরবর্তী লাইনে দেখো এটা যেটা আছে সেটাই রেখে দেব, এখানে যেটা আছে সেটাই আমাদের এখানে আসবে। এখানে কাজ করার কিছু এখন নাই, একটু পরে কাজ করব। এখানে আমরা ওইটাকে আগে ইলিমিনেট করে নিই। তাহলে এ ইন্টু বি, তাহলে এখানে কি থাকছে? এই দুটা কেটে গেলে কি থাকে? এখানে এ বি, রাইট, এ বি। তো এবার দেখো আমরা যদি এই প্রথমে এ বি এর সাথে এটাকে গুণ করি, তাহলে দেখো এ বার ইন্টু এ, তার মানে এখানে 0 হয়ে যাবে। আবার এখানে বি এর সাথে যদি আমি এটাকে গুণ করি, তাহলে কি হয়? এ বি বার ইন্টু বি, তার মানে তোমরা জানো এই সূত্রটা, এ ইন্টু এ বার, বলো তো এ ইন্টু এ বারে কি হয়? এ বার ইন্টু এ বা এ ইন্টু এ বার, এই দুইটা মিলে কিন্তু কি হবে? 0 হয়ে যাবে। তার মানে আলটিমেট এই পুরো অংশটাই 0 হয়ে যায়, এটা সেই ফর্মুলাকেই করে। তাহলে আমরা আনসার পাবো কি? আলটিমেট 0। তো 0 কোথায় আছে? এই যে এখানে 0,
ওকে, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে 1 বাইটের অর্ধেককে কি বলে? 1 বাইটের অর্ধেককে কি বলা হয়? নিবেল বলে, মনে রাখবো। আর 8 বাইট মিলে মানে 8 বিট মিলে 1 বাইট হয়, ঠিক আছে। আর কম্পিউটারে ক্যারেক্টার বলতে লেটারকে বোঝায়, আর ডেসিমাল তো তোমরা বুঝো কম্পিউটারের শব্দ, এটা আর কিছুই না। এবার দেখো পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে বলছে টেবিলে সেল তৈরির জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? টেবিলে সেল বলতে এরকম, যেমন একটা টেবিল আছে এখানে, এই টেবিলের মধ্যে আমাদের রো কলাম থাকে না, মনে করে যে আমি 2টা রো দিলাম এখানে, তারপরে এখানে আমি 2টা কলাম দিলাম, এই যে দেখো কলাম দিলাম। তো এই যে এখানে যে একটা ঘর তৈরি হলো, যে এই ঘরটা তৈরি হলো না, এটা কি মূলত বলা হয়? সেল। তো এটা তৈরি হয় কি দিয়ে? আচ্ছা, টিআর মানে টেবিলের রো, আর কল স্পান এটার সাথে না, টিডি, হ্যাঁ টিডি মানে টেবিলের ডেটা। টেবিলের ডেটা কোথায় রাখা হয়? টেবিলের সেলে। তার মানে এখানে অ্যান্সার হবে এ। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে HTML ইমেজ ফরম্যাট সাপোর্ট করে। দেখো ইমেজের অনেকগুলো ফরম্যাট আছে, তার মধ্যে জিপ তোমরা জানো একটু জনপ্রিয়, এটাকে গ্রাফিক্যাল ইন্টারফেস ফরম্যাট বলা হয়। তারপরে তোমার PNG, তারপরে JPG, এই তিনটাই হচ্ছে ইমেজের ফরম্যাট। এগুলো আমরা HTML এ ব্যবহার করি যখন ইমেজ ট্যাগ ইউজ করা হয়, রাইট। এইবার দেখো এখানে বলেছে HTML এর সবচেয়ে ছোট হেডিং কোনটি? মনে রাখবা HTML এর সবচেয়ে ছোট হেডিং হচ্ছে H6, আর HTML এর সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে একটা সি প্রোগ্রামিং দেওয়া আছে, এখানে দেখো কি বলতে মানে রিক্লিয়ার করেছে, এর মান মানে একটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল এ নিয়েছে আর একটা বি নিয়েছে। তো বি এর মধ্যে 125 আছে, দেখো এখন এ সমান সমান 125 হচ্ছে বি এর মানটা, এটাকে মডুলাস 25 দিছে। তো 125কে যদি মডুলাস করি 25 দিয়ে, দেখো ব্যাপারটা এরকম দাঁড়ায় 125, এটাকে মডুলাস করব মানে হচ্ছে এটাকে ডিভাইড করব কত দিয়ে? 25 দিয়ে, রাইট। 25 আমি এটাকে এখন মডুলাস করব 25 দিয়ে। তো 25 এটার মধ্যে কয়বার যাবে? 5 25 4 25 100, 5 5 25 125, তার 5 বার যায়। তো 5 বার গেলে 125 হয়, তাহলে তোমার কি বাক্সে শূন্য হয়ে যায় না? তো আমরা জানি মডুলাস সবসময় বাক্সেসকে ইন্ডিকেট করে, তার মানে অ্যান্সার আসবে, এর মান জানতে চেয়েছে তো এর মান এখন 0 আছে, তার মানে উত্তর হবে 0। আশা করি ব্যাখ্যাটা বুঝতে পেরেছো, ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে নাম্বার 10, ওকে হ্যাঁ আচ্ছা প্রোগ্রামের 9 পরে আমরা 10 নম্বরে যাই। 10 নম্বরে বলেছে আচ্ছা উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটি হচ্ছে, এটা সি প্রোগ্রামিং ইউজ করেছে। তো এটার ভাষার এটা জেনারেল পারপাস, মানে যে কোনো ভাষার জেনারেল যে সিম্বল এই সি প্রোগ্রামিংয়ে সেটা রয়েছে, এটা রাইট। এটাকে মিড লেভেল বলে কারণ এটা 3rd জেনারেশন আর 4th জেনারেশনে কম্বাইন করেছে। আর এটা অবশ্যই কেস সেন্সিটিভ, কারণ কেস সেন্সিটিভ বলতে বোঝায় ক্যাপিটাল আর স্মল লেটারকে তারা আলাদা করে বিহেভ করে, মানে আলাদা করে মানে মানে ওটাকে বুঝতে পারে। ক্যাপিটালকে তারা একরকম বুঝে, স্মল লেটারকে আরেক রকম বুঝে, এটা কি বলা হয়? কেস সেন্সিটিভ। তাহলে উত্তর হবে 1 2 and 3, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্নে চলে যায়। সি ভাষায় সমজাতীয় ডেটা, মনে রাখবা সমজাতীয় ডেটা বলতে এরকম যে মনে করো আমি একটা ভ্যারিয়েবল নিলাম এর মধ্যে আমি 10 15 20 50 60 এরকম একই রকম ডেটা টাইপ, যেমন এই যে 10 20 30 এগুলো বললাম, এগুলোকে বলা হয় ইন্টিজার টাইপের ডেটা টাইপ, মানে হোল নাম্বার নিয়ে কাজ করে। আবার যদি আমি বললাম 10.5 তাহলে সেটা আবার ফ্লোট হইতো, যেটাই হোক যদি একই জাতীয় ডেটা নিয়ে কাজ করা যায় যে এর মধ্যে মানে যেটার মধ্যে, সেটাকে বলা হয় অ্যারে, এটা যাতে মনে থাকে। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলছে লাইব্রেরি ফাংশন গেটস, এটাকে বলা হয় গেট খ্যাট। তো এই গেটসের হেডার ফাইল কোনটি? তো আমরা জানি গেটসের হেডার ফাইল হচ্ছে conio.h, ঠিক আছে। আর math.h এর যে হেডার ফাইল, এখানে তোমার ম্যাথ যত ক্যালকুলেশন করতে হয় সেগুলোর জন্য ইউজ করা হয়। আর studio.h তো আমরা জানি printf, scanf এগুলা studio.h এর জন্য ব্যবহার করা হয়। এবার দেখো 13 কোশ্চেনে বলেছে অ্যাসেম্বলি ভাষার অপারেশনাল কোডগুলো। তো অ্যাসেম্বলি ভাষায় তারা মাল্টিপ্লিকেশনকে বলা হয় মানে বলে MUL, তারা এডিশনকে বলা হয় ADD মানে অ্যাড, আর সুপ কি এটা মানে রং একটা ইনফরমেশন, তার মানে উত্তর হবে 1 and 3। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন এখানে বলেছে হোয়াইল লুপের সত্য কখন পরীক্ষা করা হয়? আচ্ছা দেখো হোয়াইল লুপ মনে রাখবা 4 রকমের লুপ নিয়ে আমরা এইচএসসি লেভেলে কাজ করি। একটা হচ্ছে ফর লুপ আর হোয়াইল লুপ, এগুলা লুপের শুরুতে কাজ করে। আর ডু হোয়াইল ইফ গো টু ওগুলা লুপের শেষে কাজ করে। এই কারণে ফর লুপ আর হোয়াইল লুপকে এন্ট্রি কন্ট্রোল লুপ বলে। আর ডু লুপ আর হোয়াইল ডু লুপ যেটা আছে মানে ইফ গো টু একটা লুপ আছে সেটা লুপের শেষে কাজ করে, এটাকে এই কারণে ওগুলাকে বলা হয় এক্সিট কন্ট্রোল লুপ। তার মানে লুপের শুরুতে হোয়াইল লুপটা
কাজ করবে। ঠিক আছে, এবার দেখো স্ট্রাকচার্ড প্রোগ্রাম হলো, তো স্ট্রাকচার প্রোগ্রামের মধ্যে বেসিক, ভিজুয়াল বেসিক, সি, এই তিনটাই মূলত থার্ড জেনারেশনের ভাষা, আর এগুলো খুব স্ট্রাকচার মেনটেন করে, এই কারণে এগুলাকে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং বলা হয়। এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে টেলিকনফারেন্সিং পদ্ধতি কে আবিষ্কার করেন? টেলিকনফারেন্সিংটা হচ্ছে মরি টারফ, উনি প্রথম টেলিকনফারেন্সিং ইনভেন্ট করেন, যেটার মাধ্যমে আমরা একটা কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগাযোগ করতে পারি বাই অনলাইনের মাধ্যমে, রাইট। এবার দেখো এখানে বলেছে এইচডি মানের ভিডিও কনফারেন্সিংয়ের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ, মানে আমি যদি খুব ক্লিয়ার একটা এইচডি লেভেল ভিডিও দেখতে চাই কনফারেন্সিংয়ের মাধ্যমে, তাহলে আমার ডাটা ট্রান্সমিশনের যে স্পিড সেটা মিনিমাম 4 Mbps হতে হবে। 4 Mbps বলতে এখানে বোঝানো যায় মেগা বিট পার সেকেন্ড। ঠিক আছে, এটা কি ব্যান্ডউইথও বলে। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্ন এখানে বলেছে ক্রায়োজেনিক এজেন্ট হলো, দেখো ক্রায়োজেনিক এজেন্ট যেমন নাইট্রোজেন, এটা একটা ক্রায়োজেনিক এজেন্ট, তরল নাইট্রোজেন। তারপরে প্রোপেন, না এটা ক্রায়োজেনিক এজেন্ট নয়, আরেকটা হচ্ছে অক্সিজেন। এই দুইটা হচ্ছে কি ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে কাজ করে, যেখানে আমরা বিভিন্ন রোগের ট্রিটমেন্ট করতে পারি উইদাউট কোনো কাটাকাটি করা লাগে না। ঠিক আছে, ক্রায়োসার্জারির মাধ্যমে, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে স্যামন মাছের জিন স্থানান্তরের মাধ্যমে কোন মাছের আকৃতি বড় করা সম্ভব হয়েছে? এখানে কয়েকটা মাছই ছিল, তার মধ্যে কার্প একটা, এছাড়া যে আমরা যে তেলাপিয়া মাছ বলি সেই তেলাপিয়া মাছও কিন্তু এই স্যামন জিন স্থানান্তর করার মাধ্যমে এগুলোর আকৃতি কিন্তু বড় করা হয়েছে। তোমরা আগে দেখবা এই মাছগুলো ছোট ছিল তেলাপিয়া মাছ, এখন কিন্তু অনেক বড় বড় সাইজ হয়েছে এই স্যামন মাছের জিন স্থানান্তর করা। আর জিন স্থানান্তর করার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, প্রশ্নটা দুইভাবে আসতে পারতো, রাইট। পরবর্তী প্রশ্ন দেখো বলেছে মিস্টার ফরিদ সাহেব একজন কৃষি বিজ্ঞানী, তিনি তার গবেষণায় উন্নত জাতের ধান উদ্ভাবন করেছেন যা প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয় না। তার মানে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটা কাজ, তাই তো। এবার তারপরে বলেছে উদ্দীপকের আলোতে মিস্টার ফরিদ সাহেবের লক্ষ্য হলো, দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত নতুন কোনো প্রযুক্তির মানে নতুন কোনো প্রজাতির উদ্ভাবন করে, যেটার মাধ্যমে আমরা এগ্রিকালচার এছাড়া অনেক ইস্যুতে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভালো কাজ করে। তো এখন এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং করার ফলে আমাদের কি হয়েছে, কি হবে, প্রতিকূল পরিবেশে উৎপাদন নিশ্চিত করা, মানে আমি যদি এমন এনভায়রনমেন্ট হয় যেখানে প্রতিকূল হতে পারে, মানে পানি উঠে যায়, ঝড় তুফান হয়, তখনও কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা ওই ফসলটাকে দ্রুত যাতে হয়ে যায় সেটাও করা যায়। হ্যাঁ, তারপর উৎপাদনের পরিমাণ বাড়ানো, হ্যাঁ জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা যেই জায়গায় অল্প পরিমাণ ফসল হতো সেখানে ইচ্ছা করলে একটু বেশি পরিমাণ ফসল তৈরি করা যায়। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, তো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা এমন জিন ওইখানে ইনভলভ করাই যাতে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। তার মানে তিনটাই আমাদের অ্যান্সার হবে। দেখো পরবর্তী বলেছে রেডিও টেলিভিশনে ব্যবহৃত মুড মনে রাখবা দুই রকমের হয়, একটা হচ্ছে দিকের উপর ভিত্তি করে মুড হয় সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, আরেকটা হয় বিতরণের উপর ভিত্তি করে, মানে আমি কয়জনকে পাঠাচ্ছি, যদি একজনকে পাঠাই তাহলে ইউনিকাস্ট, যদি সবাইকে পাঠাই তাহলে ব্রডকাস্ট, আর যদি আমি স্পেসিফিক লোককে পাঠাই তখন সেটাকে বলা হয় মাল্টিকাস্ট। তো এখন রেডিও টেলিভিশন, দেখো রেডিও টেলিভিশন শুধু সবসময় ডেটা দেয়, এটা ওয়ান কাইন্ড অফ সিমপ্লেক্স, আর বিতরণের উপর যদি ভিত্তি করি তাহলে এটা হয় ব্রডকাস্ট। ঠিক আছে, এবার দেখো পরবর্তী প্রশ্নে বলেছে কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতা আনার পরিকল্পনা গ্রহণ করেছেন, একটা নেটওয়ার্কে আনবে, রাইট। এবার বলেছে উদ্দীপকে কোন নেটওয়ার্কের কথা বলা হয়েছে, যেহেতু কলেজের কথা বলেছে তো একটা কলেজের মধ্যে সর্বোচ্চ তুমি ল্যান নেটওয়ার্ক ব্যবহার করবা। ঠিক আছে, তো WLAN দ্বারা বোঝায় ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে উদ্দীপকে কম্পিউটারগুলো সংযুক্ত, তো সে যে কম্পিউটারগুলো সংযুক্ত করেছে সেটা ওয়াইফাই, আমরা জানি ল্যানের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি, এটার মাধ্যমে 2 নম্বরে ক্লায়েন্ট সার্ভার, অবশ্যই এখানে অনেকগুলো ক্লায়েন্ট থাকবে, মানে অনেকগুলো কম্পিউটার থাকবে, একটা সার্ভারের সাথে কানেক্ট থাকবে। আর যেহেতু এটা ওয়্যারলেস তার মানে এখানে কেবলের মাধ্যমের প্রয়োজন হওয়ার কথা না, তার মানে প্রয়োজন হবে না, তার মানে উত্তর হবে 1 and 2, রাইট অ্যান্সার। এবার দেখো থিকনেট কেবল কি নামে পরিচিত, তো আগে এই থিকনেট কেবল সম্বন্ধে একটু জানি। এই থিকনেট কেবলটা মূলত এটা কোএক্সিয়াল কেবলের একটা ভার্সন। তো এই কেবলের ভার্সনে যে 10 লেখা আছে না, এই 10 দ্বারা আমরা বুঝবো 10 Mbps, কি বুঝবো 10 Mbps, আর বেস 5 দ্বারা বুঝবো আমরা এই কেবলের দূরত্ব, মানে কেবল কত দূরত্ব পর্যন্ত কাজ করবে সেটা হচ্ছে 500
কিলোমিটার পর্যন্ত সে ডিস্টেন্স মেনটেন করে এই কেবলের মধ্যে দিয়ে ডাটা পাঠাতে পারে। তার মানে প্রথম যে মানটা সেটাকে আমরা ধরবো স্পিড, আর পরে যে মানটা থাকবে সেটাকে আমরা 100 দ্বারা গুণ করে এটা ডিস্টেন্স, কেবলের ডিস্টেন্স বুঝবো। এটা মূলত কোএক্সিয়াল কেবলে ডিশ টিভিতে ব্যবহার করার জন্য ইউজ করা হয়। তো আশা করি তোমরা ব্যাখ্যাটা বুঝতে পেরেছো প্রশ্নটার। এরপরও যদি তোমাদের কোনো কুয়েরি থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।